একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে দশম অধ্যায়ের অর্থাৎ একতরফা পদ্ধতির সৃজনশীল প্রশ্ন 9 অর্থাৎ 9 নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের সামনে বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর এগুলো সাথে নিয়ে নেবে। তোমরা আগে বইটি দেখে নাও, বই খোলো সবাই। সৃজনশীল প্রশ্ন 9। তোমরা দেখো তোমাদের বইয়ের 977 পৃষ্ঠা, পেজ নাম্বার 977, উদ্দীপক যে দেওয়া আছে তোমরা সেটা ভালো করে পড়ো। সৃজনশীল প্রশ্ন 9, আজকে 9 নম্বরের প্রশ্নের আমরা সমাধান করব। দেখো এখানে 9 নম্বরের প্রশ্নে কি লেখা আছে আমরা সেটি আমি একবার তোমাদেরকে বলছি। জনাব মাহবুব চৌধুরী, তিনি একজন খুচরা ব্যবসায়ী। তিনি যথাযথ পদ্ধতিতে তার হিসাব সংরক্ষণ করেন না। এখানে যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না মানে হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে তিনি হিসাব সংরক্ষণ করেন না। যথাযথ পদ্ধতি বলতে দুতরফা দাখিলা পদ্ধতিকে বোঝানো হয়। তার মানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না মানে তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। অতএব জনাব মাহমুদ চৌধুরী তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাব সংরক্ষণ করেন। নিচে তার কারবারে 2017 সালের যে তথ্যগুলো দেওয়া আছে দেখো উদ্দীপকে। একদিকে 1 জানুয়ারি 2017, পাশাপাশি 31 ডিসেম্বর 2017 তারিখের তথ্য এখানে দেওয়া আছে। তো তোমাদের যদি পিছনের ক্লাসগুলো মনে থাকে আমি তোমাদের আবার স্মরণ করে দিচ্ছি। 1 তারিখ মানে হচ্ছে তার প্রারম্ভিক তথ্য, আর 31 ডিসেম্বর হচ্ছে তার সমাপনী তথ্য। এই প্রারম্ভিক এবং সমাপনী যে সম্পদ এবং দায়ের তথ্য দেওয়া আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই তথ্যগুলো ব্যবহার করি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের পার্থক্যের মাধ্যমে আমরা নির্ণয় করি প্রারম্ভিক মূলধন, এবং সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পার্থক্যের মাধ্যমে আমরা নির্ণয় করি সমাপনী মূলধন। তো এই উদ্দীপকে আলোকে এখানে আমাদের যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ক, খ এবং গ। আগে ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করি। তুমি দেখো, তোমরা পড়ো ভালো। ক নাম্বারে কি বলা আছে যে জনাব মাহবুব চৌধুরী অর্থাৎ প্রারম্ভিক স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আগে তোমাদের বলেছি আমি যে প্রশ্নগুলো দেখার আগে আমরা 9 নং প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নে চেয়েছে যে প্রারম্ভিক স্থায়ী সম্পদের পরিমাণ, স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এটি ক নম্বরের প্রশ্ন। আমরা প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করব। তো অ্যাকাউন্টিং এর যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা একটা ছোট্ট করে যেহেতু 2 নম্বরের প্রশ্ন, এটি ছোট্ট করে সহকে নিবা। যদি আমরা সম্পদ নির্ণয় করবো তাই আমরা এখানে সম্পদ লিখব টাকা, টাকা। তোমরা উদ্দীপকটি পড়ে দেখো। এখানে লেখা আছে যে নগদ তহবিল
নিশ্চয়ই তোমরা জানো, তহবিল হচ্ছে চলতি সম্পদ। ব্যাংক জমার উদ্বৃত্ত, এটিও একটি চলতি সম্পদ। আছে মজুদ পণ্য, এটিও চলতি সম্পদ। প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার, এটিও একটি চলতি সম্পদ। প্রাপ্য বিল, যেটাকে আমরা বলি প্রাপ্য নোটস বা নোটস রিসিভেবল, এটিও একটি চলতি সম্পদ। আছে প্রদেয় বিল, অর্থাৎ এটি দায়, চলতি দায়। আসবাবপত্র, এটি স্থায়ী সম্পদ। তো আসবাবপত্র যেহেতু স্থায়ী সম্পদ, দেখো এখানে প্রারম্ভিক তথ্যের মধ্যে 1/1/2017 অর্থাৎ 1 জানুয়ারি 2017 তারিখে যে 15,000 টাকা আছে এবং সমাপনীর গড়েও আছে 15,000 টাকা, যেহেতু স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ সাধারণত যদি কোনো নতুন ক্রয় বা বিক্রয় না হয়ে থাকে তাহলে বছরের শুরুতে যা থাকে শেষে একই টাকা থাকে। তো যেহেতু আসবাবপত্র এখানে 15,000 টাকা আছে, আমরা যেহেতু প্রারম্ভিক করে 15,000 টাকা আমাদের প্রশ্নে উল্লেখ ছিল প্রারম্ভিক স্থায়ী সম্পদ, তাহলে আসবাবপত্র স্থায়ী সম্পদ আমরা লিখবো আসবাবপত্র। আসবাবপত্র টাকা হয়েছে 15,000। এরপরে আছে দালাল কোঠা। এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের পূর্বের ক্লাসে, এর আগের একটি ক্লাসে তোমাদের সাথে কিছু টিকা বা নোটস নিয়ে আলোচনা করেছিলাম স্থায়ী সম্পদের বিষয়ে। স্থায়ী সম্পদের কয়েকটি বৈশিষ্ট্য কথা বলেছি। সেই বৈশিষ্ট্যগুলো এরকম ছিল: স্থায়ী সম্পদ যেহেতু কারবারে দীর্ঘদিন ব্যবহার করা হয়, একবার অর্জন করা হলে সেটা কারবারে অনেক দিন কারবারের মধ্যে থাকে। সুতরাং কারবারের বছরের শুরুতে যদি স্থায়ী সম্পদ থাকে আর সেই প্রসঙ্গে যদি সমন্বয়ে বিক্রি হয়েছে, নতুন ক্রয় হয়েছে, এমন কিছু বলা না থাকে, তাহলে বছরের শুরুতে যত টাকা রয়েছে শেষে তত টাকাই আছে ধরে নেওয়া হয়। কিন্তু স্থায়ী সম্পদ বছরের শুরুতে যদি দেয়া না থাকে, শেষে যদি দেয়া থাকে, তাহলে বুঝতে হবে যে স্থায়ী সম্পত্তি বছরের শুরুতে ছিল না। এটি বছরের শুরুর পরবর্তী কোনো এক সময়, সেটি হতে পারে 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, যে কোনো সময়, অর্থাৎ জানুয়ারির 1 তারিখের পরে যে কোনো সময় এই স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে। যে কারণে প্রারম্ভিক সম্পদের ঘরে এটির আসার সুযোগ হয়নি বা আসবে না, শেষের সমাপনীর ঘরে রয়েছে। সুতরাং স্থায়ী সম্পদের বেলায় তোমাদের আমি বলেছি একটি শর্ত হচ্ছে সমন্বয়ে কিছু বলা থাকতে হবে। যদি সমন্বয়ে কিছু বলা না থাকে তখন শর্ত দুটি এরকম যে স্থায়ী সম্পদ বছরের শুরুতে থাকলে শেষে যদি দেয়া না থাকে তাহলে আমরা একই টাকা ধরবো, মানে প্রথমে যত টাকা আছে শেষে তত টাকাই ধরবো। আবার বছরের প্রথমে যদি দেয়া না থাকে আর শেষে যদি দেয়া থাকে তাহলে আমরা শুধু শেষেই ধরবো, প্রথমে ধরবো না। কেন ধরবো না? যে আমাদের বছরের প্রথমে এই সম্পদটা ছিল না, এটি বছরের শুরুর পরবর্তী কোনো এক সময় ক্রয় করা হয়েছে বিধায় বছরের প্রথমে এটি ছিল না, শেষে আছে। আর বছরের প্রথমে থাকলে যেহেতু এটি বিক্রি করা হয় নাই, সুতরাং যেহেতু স্থায়ী সম্পদ কারবার দীর্ঘদিন থাকবে, অতএব শেষেও এটি আছে ধরতে হবে। সুতরাং যেহেতু এখন দালান কোঠা বছরের শুরুতে দেয়া নেই, বছরের শেষে দেয়া আছে 50,000 টাকা, সুতরাং আমরা ধরে নেব বছরের শুরুতে দালান কোঠাটা ছিল না, অর্থাৎ প্রারম্ভিক স্থায়ী সম্পদের মধ্যে দালান কোঠা নেই বা আসবে না। এরপরে রয়েছে আমাদের প্রদেয় বিল, বকেয়া বেতন বা পাওনাদার, যেগুলো চলতি দায়। তাহলে আমরা আমাদের উদ্দীপকের প্রশ্নের আলোকে আমরা একটা স্থায়ী সম্পদ পেলাম। যদি একাধিক পেতাম আমরা একাধিক সম্পদ লিখে যোগ করে ফেলতাম। যেহেতু এখানে একটি আছে অর্থাৎ একটি আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ টাকা করে একটা দিলে আমরা পারতাম, এখানে আমরা ক্লোজ করে ফেলবো। আমাদের ক নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম, এই স্থায়ী সম্পদের পরিমাণ পেয়ে গেলাম 15,000 টাকা। প্রারম্ভিক স্থায়ী সম্পদের পরিমাণ পেয়ে গেলাম আমরা 15,000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। চলে আসো তোমরা উদ্দীপকটি খ নম্বরের প্রশ্ন দেখো। খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলেছে প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক ও
সমাপনী মূলধন নির্ণয়। এটি নির্ণয় করার জন্য আমরা একটা ছক এঁকে নিই। ছকটি নিশ্চয় তোমাদের মনে আছে, আমি একটি ছক এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম যে মূলধন নির্ণয়ের যে ছকটি, সেটি আমরা এখানে ব্যবহার করব। আমরা একটি ছক এঁকে নেব। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। আমাদের যেহেতু দুটি মূলধন নির্ণয় করবো, তাহলে টাকার গড় দুটি করে হবে। আমরা এরকম গড় থেকে নিচে একটি দাগ টেনে দেব। দেখো আমরা এখানে দুটি টাকার গড় দিয়েছি। তোমরা গড়টা এঁকে নাও, সবাই খাতায় গড়টা এঁকে নাও। এদিকে লিখব আমরা দায় সমূহ। এখানে লিখব 1 জানুয়ারি 2017, অর্থাৎ এখানে এটা প্রারম্ভিক। 31 ডিসেম্বর 17। এভাবে তারিখ না লিখে আমি যদি লিখি প্রারম্ভিক টাকা তাও লেখা যেতে পারে, অথবা 1 জানুয়ারি 17 টাকা, 31 ডিসেম্বর 17 টাকা, এটাও লেখা যেতে পারে। এদিকে লিখব সম্পদ সমূহ। সেম ভাবে 1 জানুয়ারি 17 টাকা, আবার 31 ডিসেম্বর 17 টাকা। তোমরা ঘরটি লিখে নাও। আমি আবার বলছি তোমাদেরকে যে এখানে আমরা 1 জানুয়ারির বদলে যদি লিখতাম প্রারম্ভিক টাকা লিখতে পারতাম। এটাও সেম ভাবে, এটা আমি ঠিক করে দিচ্ছি, এটা ভুল হচ্ছিল। 31 ডিসেম্বর 17, 31 ডিসেম্বর 17। ঠিকই ছিল। দেখো আবার খেয়াল করে নাও যে আমরা এখানে যখন লিখছিলাম প্রথম, এদিকে আমরা 1 জানুয়ারি প্রারম্ভিক দায়গুলো এখানে লিখবো, সমাপনী দায়গুলো আমরা এবারে লিখবো। সেম ভাবে এখানে প্রারম্ভিক সম্পদগুলো লিখবো, এবারে আমরা সমাপনী সম্পদগুলো লিখবো। তাই আমি 1 জানুয়ারির বদলে লিখতে পারতাম প্রারম্ভিক, এখানে লিখতে পারতাম সমাপনী। টাকা ঠিক থাকতো। সেম ভাবে এখানে প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা লিখতে পারতাম। এই হচ্ছে বিষয়। তোমরা ঘরটা একটু ভালো করে দেখে নাও, দেখে এঁকে নাও সবাই। এবার আমরা আমাদের উদ্দীপকে মূলধন নির্ণয়ের জন্য তোমাদের আমি যে কথাটা বলেছি সেটি হচ্ছে যে আমাদের উদ্দীপক থেকে আমরা যে তথ্যগুলো ব্যবহার করব, যে সম্পদ আর দায়, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমরা 2 সময়ের বছরের শুরু এবং শেষের
সম্পদের দায়গুলো আমরা ব্যবহার করে মূলধন নির্ণয় করব সম্পদের দায়ের পার্থক্যের মাধ্যমে। তো উদ্দীপকে পড়ে দেখো, প্রথমে লেখা আছে নগদ তহবিল। নগদ তহবিল প্রারম্ভিকে আসছিল 850 টাকা, সমাপনীর ঘরে আছে 1550 টাকা। যেহেতু এটা চলতি সম্পদ, তাহলে আমরা সম্পদের দিকে লিখবো। এটা ছিল প্রারম্ভিক, মানে বছরের শুরুতে প্রারম্ভিক ঘরে এবং সমাপনী ঘরে লিখলাম রয়েছে ব্যাংক জমা উদ্বৃত্ত 19,000, প্রারম্ভিকে ছিল 19,650 টাকা, সমাপনীর ঘরে আছে 28,550 টাকা। তোমরা অবশ্যই বইয়ের উদ্দীপকের সাথে মিলিয়ে নিবে। দেখো, বইয়ের উদ্দীপক আমি আবার বলছি 977 পৃষ্ঠায় তোমরা উদ্দীপকটি পাবে, সৃজনশীল প্রশ্ন 9। তো ব্যাংক জমা উদ্বৃত্ত, এরপরে আছে মজুদ পণ্য। এই মজুদ পণ্য বলতে বোঝায় সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য প্রারম্ভিকে আছে 16,500 এবং সমাপনীর ঘরে রয়েছে 35,500। এটি চলতি সম্পদ, আমার সম্পদ পাশে লিখে দিলাম। আছে প্রাপ্য হিসাব, মানে প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার। দেনাদার এটু চলতি সম্পদ, মানে প্রাপ্য হিসাব। আমরা সম্পদের দিকে লিখে দিলাম প্রাপ্য হিসাব 12,500 টাকা হলো প্রারম্ভিক করে, সমাপনী করে 22,500 টাকা। এরপর রয়েছে প্রাপ্য বিল, এটাকে বলা হয় প্রাপ্য নোটস বা প্রাপ্য বিল। এটা হচ্ছে প্রাপ্য হিসাবে লিখিত অঙ্গীকার বা লিখিত দলিল। এটি একটি প্রাপ্য হিসাবের মতো, প্রাপ্য হিসাব অর্থাৎ লিখিত প্রাপ্য হিসাব। তো প্রাপ্য বিল ছিল প্রারম্ভিকে 5,500 টাকা এবং সমাপনীতে ছিল 7,500 টাকা। পরক্ষণে আছে প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে দায়, আমরা দায় পাশে লিখবো এবং এটি চলতি দায়। প্রদেয় বিল চলতি দায়, দায় পাশে লিখলাম আমরা। এখানে প্রারম্ভিক ঘরে আছে 4,500 টাকা, সমাপনীর ঘরে নেই। আমি তোমাদেরকে সেই 3 নম্বর ক্লাসে যে আলোচনা করার সময় বলেছিলাম যে চলতি সম্পদের বেলায় এবং চলতি দায়ের বেলায় যেখানে যে টাকা থাকবে সেখানে ওই টাকাই লিখবো। যদি কোনো ঘরে ফাঁকা থাকে আমরা ফাঁকা রাখবো। তবে উভয় শর্তটা হচ্ছে যে সমন্বয়ে যদি কিছু বলা না থাকে। সমন্বয়ে বলা থাকলে, আমি বারবার বলছি যে যদি এই মর্মে কোনো সমন্বয়ে কিছু উল্লেখ থাকে, আমরা অবশ্যই সমন্বয়ের সেই নির্দেশনা আমরা মেনে কাজ করব। আর সমন্বয়ে যদি কিছু উল্লেখ না থাকে, উভয় বিষয়ের বেলায় অর্থাৎ স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় সবগুলোর ক্ষেত্রেই আমরা সমন্বয়ে অনুসরণ করব। আর সমন্বয় না থাকলে পরে চলতি দায়ের বেলায় এবং চলতি সম্পদের বেলায় যেখানে যা থাকবে সেখানে তাই লিখবো, কোথাও না থাকলে আমরা ফাঁকা রাখবো। একমাত্র স্থায়ী সম্পদের বেলায় এবং দীর্ঘমেয়াদী দায়ের বেলায় বছরের শুরুতে থাকলে শেষের ঘরে সেম টাকা লিখবো। স্থায়ী সম্পদের বেলায় এবং দীর্ঘমেয়াদী দায়ের বেলায়। আবার বছরের শুরুতে না থাকলে, শেষে থাকলে আমরা শেষে লিখবো, শুরুতে লিখবো না। এটি তোমরা খেয়াল রাখবে। বারবার আমি বলছি, কথাটি গুরুত্ব দিয়ে বলছি। তো যেহেতু প্রদেয় বিল 4,500 টাকা রয়েছে এবং সমাপনীর ঘরে নেই, আমরা এখানে লিখবো না। এটা কেন এরকম হলো? প্রদেয় বিল মানে হচ্ছে চলতি দায়, যেটি 1 বছরের মধ্যেই পরিশোধ করে দিতে হয়। তা যেহেতু আমাদের এখানে সমাপনীর ঘরে নেই, সুতরাং আমাকে বুঝতে হবে যে এই প্রদেয় বিলটা আমরা কি করেছি, পরিশোধ করে ফেলেছি। যে কারণে এই দায়টা আমার আর শেষে নেই। কেমন? সুতরাং চলতি দায়ের বেলা এই কথা এবং চলতি সম্পদের বেলা সেম কথা। এই চলতি সম্পদ বছরের শুরুতে আছে, শেষে নাও থাকতে পারে। সেই সম্পদটি আমার নগদে রূপান্তর হয়ে গেছে, আদায় হয়ে গেছে, এই সম্পদটা বছরের শেষে নাও থাকতে পারে।
প্রদেয় বিল, তারপরে আসছে আমাদের আসবাবপত্র। আসবাবপত্র এটি একটি স্থায়ী সম্পদ, বছরের শুরুতে রয়েছে 15,000 টাকা, শেষেও রয়েছে 15,000 টাকা। পরক্ষণেই রয়েছে দালান কোঠা, এটি একটি স্থায়ী সম্পদ। দালান কোঠা এক্ষেত্রে দেখো বলা আছে যে বছরের শুরুতে কোনো টাকা নেই, শেষে রয়েছে। এটা কিভাবে হতে পারে? এই জন্য হতে পারে যে কারবার যখন শুরু করেছিল তখন কারবার নিজের কোনো দালান কোঠা ছিল না। শুরু করার পরে কোনো এক সময় সে তার আর্থিক সচ্ছলতা রয়েছে এবং তার প্রয়োজন অনুসারে সে দালান কোঠা কিনেছে, যে দালানের দাম হচ্ছে 50,000 টাকা। যেহেতু বছরের শুরুতে ছিল না, আমি শুরুতে লিখবো না। শেষে আসছিল, শেষে লিখবো। কিন্তু যদি শুরুতে থাকতো, শেষে খালি থাকতো, আর এই দালান কোঠা নিয়ে সম্বন্ধে কিছু বলা না থাকতো, তাহলে শেষেও সেম 50,000 টাকায় লিখতাম। আমার মনে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি বারবার কথা বলছি, স্থায়ী সম্পদ বছরের শুরুতে দেওয়া থাকলে, শেষে এরকম যদি ফাঁকা থাকে, আর স্থায়ী সম্পদ নিয়ে যদি কিছু বলা না থাকে, তাহলে শেষে আমরা সেম 50,000 টাকায় লিখতাম। এটা কারণ কি? কারণটা আমি তোমাদের বলেছি, স্থায়ী সম্পদ কারবারে একবার অর্জন করা হলে সেটি কারবারে দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন কারবার ব্যবহার করে। সুতরাং শুরুতে যেহেতু ছিল, শেষেও সেটি আছে। এই আছে এই জন্যই আমাকে শেষে লিখতে হবে। আর শুরুতে না থাকতে পারে, শুরুতে আমার ছিল না, আমি প্রথম 1 তারিখের পরে কোনো এক সময় কিনেছি বিদায় আমার প্রারম্ভিক করে নেই, এটা শেষের করে আছে, অর্থাৎ প্রারম্ভিক করে আছে ধরা যাবে না। এই জন্য স্থায়ী সম্পদ বছরের শুরুতে না থাকা আমরা ফাঁকা রাখবো যদি সম্বন্ধে কিছু বলা না থাকে। এরপরে রয়েছে আমাদের বকেয়া খরচ, অর্থাৎ বকেয়া বেতন। বকেয়া বেতন যদি চলতি দেয়, বকেয়া বেতন বছরের শুরুতে ছিল না, শেষে রয়েছে 500 টাকা বকেয়া বেতন। রয়েছে পাওনাদার। পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাব, যেটি ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। বছরের শুরুতে ছিল 15,500 টাকা এবং শেষে রয়েছিল 20,500 টাকা। তো মূলধন নির্ণয়ে উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেটি আমরা লিখেছি। মূলধন নির্ণয় করার ক্ষেত্রে তোমার সমন্বয়গুলো একবার ভালো করে পড়বে। সমন্বয়ে যদি এমন কোন তথ্য থাকে যে মালিক কারবারের প্রয়োজনে কোনো স্থায়ী সম্পদ বা কোনো সম্পদ ক্রয় করেছে, সে নিজের টাকা দিয়ে হোক বা কারবারের টাকা দিয়ে হোক, যদি মালিক কোনো সম্পদ ক্রয় করে যদি সমন্বয় যদি বলা থাকে, তাহলে আমরা সমাপনী সম্পদের ঘরে লিখব। মূলধন নির্ণয় করার সময় তোমরা এটি খুব ভালো করে খেয়াল করবে যে প্রথমে আমরা সম্পদ আদায় লিখব, লিখে এরপরে সমন্বয়গুলো ভালো করে পড়ব। সমন্বয়ে কোথাও যদি স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে নতুন করে, সেই বছরের মাঝামাঝি হতে পারে, 3 মাস পরে হতে পারে, 9 মাস পরে হতে পারে, বা 10 মাস পরে হতে পারে, যে কোনো সময় হতে পারে, জানুয়ারির 1 তারিখের পরে যদি সম্পদটা ক্রয় করা হয়ে থাকে, তাহলে সেই স্থায়ী সম্পদটি আমরা এখানে নামটি লিখে সমাপনীর ঘরে সেই টাকাটি লিখব। আমাদের এই উদ্দীপকে জনাব মাহবুবের কথা বলা আছে যে তিনি প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করেছেন 2,000 টাকা। তিনি তার নিজের প্রয়োজনে পণ্য উত্তোলন করেছেন 5,000 টাকা এবং কারবারের দেনাদারের কাছ থেকে টাকা তুলতে না পারার কারণে তিনি ব্যক্তিগত তহবিল থেকে কারবারকে অতিরিক্ত মূলধন দিয়েছেন। অর্থাৎ নতুন করে সম্পদ করার কথা এখানে বলা নেই। না থাকলে আমরা এই সম্পদ আর দায়গুলো দ্বারাই আমরা মূলধন নির্ণয় করে ফেলবো। নিশ্চয়ই তোমাদের মনে আছে, মূলধনের বোঝানোর সময় আমি তোমাদের বলেছি প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের পার্থক্য দিই। যেহেতু সম্পদ আর দায়ের পার্থক্য হবে মূলধন, সুতরাং আমরা আগে সম্পদের দিক যোগ করব। তাহলে আগে আমরা প্রারম্ভিক সম্পদের গড় যোগ করব। তোমরা প্রারম্ভিক সম্পদের গড়টি যোগ করো। এখানে ক্যালকুলেটর নিয়ে তোমরা পুরোটা টাকাটা যোগ করতে থাকো। দেখো যদি যোগ করি তাহলে যোগফল হয়ে যাবে এখানে যোগ করে আমরা ক্লোজ করে ফেলবো 70,000 টাকা। আমাদের সম্পদের যোগফল হচ্ছে 70,000 টাকা। আমি আবার বলছি, প্রারম্ভিক সম্পদের গড় আগে যোগ করবা। যোগ করে এই প্রারম্ভিক সম্পদের যোগফল এখানে আইসা
প্রারম্ভিক দায়ের ঘরে বসে যাবে। যেহেতু আমরা দুই দিকের পার্থক্য নির্ণয় করব, পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের যোগফল দুই দিকে সমান হয়ে যাবে। তো সমান হলেই পরে আমাদের যোগফল থেকে উপরের দায়গুলো বিয়োগ করলে তাদের পার্থক্যটা বের হবে, অর্থাৎ সম্পদের ব্যালেন্সটুকু বের হবে। আমাদের সম্পদ আছে এখানে 70,000 টাকা, যে ব্যালেন্সটুকু বের হবে সেই ব্যালেন্সটুকুর নাম হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব। এটি আমাদের সম্পদ, টোটাল সম্পদের যোগফল হলো 70,000 টাকা। এই যোগফলটা এনে আমরা এখানে দায়ের ঘরে লিখে দিলাম। এবার এই যোগফল থেকে উপরে 4,500 টাকা এবং 15,500 টাকা, মোট 20,000 টাকা আমরা বিয়োগ করে দেবো। 70,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাবো 50,000 টাকা। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে যে টাকাটা আমরা পেলাম এটা হলো প্রারম্ভিক মূলধন, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। সেম ভাবে আমরা সমাপনী সম্পদগুলো যোগ করি, যোগ করে থাকো 0, 5, 5, 10, 0, তাহলে আমরা এখানে যোগ করলাম 1,60,600 টাকা, 1,60,600 টাকা। এই সমাপনী সম্পদের যোগফলটি আমরা এখানে এনে সমাপনী দায়ের ঘরে লিখে ফেলবো। আমি আবারও বলছি, দেখো এখানে সমাপনী সম্পদের যোগফলটি সমাপনী দায়ের ঘরে লিখব, লিখে এই যোগফল থেকে উপরের দায় দুটি মানে 20,500 এবং 500 মোট 21,000 টাকা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা ডিফারেন্স 21,000 টাকা বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 1,39,600 টাকা। এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, এটি হচ্ছে আমাদের সমাপনী মূলধন, এটার নাম হচ্ছে মূলধন। দুইটা মূলধন পেলাম, একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়ের পার্থক্য প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ আর সমাপনী দায়ের পার্থক্য হলো সমাপনী মূলধন। এটাকে আমরা বলি সম্পদ ও দায়ের পার্থক্য দ্বারা আমরা মূলধনটা পেয়েছি। তোমরা একটু ভালো করে দেখো উদ্দীপকটি। সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, মূলধন নিশ্চয়ই বুঝতে পেরেছো। মূলধন নির্ণয় করাটা আমরা প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন পেয়ে গেলাম। এই ছিল আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর। তোমরা সবাই একবার ভালো করে দেখে নাও এবং তোমরা খাতায় উঠিয়ে নাও। আমরা চলে যাচ্ছি গ নম্বরের উত্তরে। গ নম্বরের উত্তর দেওয়ার জন্য আমাদের এখানে উদ্দীপকে দুটি মূলধন দিয়ে দেওয়া আছে, যে জনাব চৌধুরীর প্রারম্ভিক মূলধন 50,000 টাকা এবং সমাপনী মূলধন 1,39,600 টাকা ধরে তার নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার কথা বলা হয়েছে। নিট মুনাফা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের লাভ লোকসান বিবরণী করতে হয়। তা আমি তোমাদেরকে লাভ লোকসান বিবরণীর সব এঁকে দিয়েছিলাম এবং সেখানে তোমাদের সাথে বলেছিলাম তোমরা সবটি ভালো করে পড়বে। এখন সেই মুনাফা বা নিট ক্ষতি বের করতে হলে আমাদের সেই লাভ লোকসান বিবরণীর সবটি করতে হবে। তো সবাই তোমরা আমার সাথে সবটি এঁকে নাও। জনাব মাহবুব চৌধুরীর
মাহবুব চৌধুরীর লাভ লোকসান বিবরণী 2017 সালে। আমি তোমাদের বলেছিলাম যে যেহেতু লাভ লোকসান বিবরণী পুরো বছরের জন্য করা হয়, তাহলে লিখতে হয় 31 ডিসেম্বর তারিখে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত, অর্থাৎ বছরের শেষ সময়ের জন্য, পুরো সমাপ্ত বছরের জন্য। এই কথা দ্বারা বোঝানো হয় যে সারা বছরের জন্য আমরা লাভ লোকসান বিবরণীটা করছি। এই লাভ লোকসান বিবরণীর সবটা তোমরা এঁকে নাও। আমরা লিখব এখানে বিবরণ টাকা বিবরণ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, লাভ লোকসান বিবরণীর ছকটি তোমরা নিশ্চয়ই পিছনের ছকের কথা মনে আছে যে লাভ লোকসান বিবরণী করতে হলে আমাদের যে তথ্যগুলো দরকার, যেহেতু একটা কথা গেলে পদ্ধতিতে মূল কাজই হচ্ছে যে মূলধনের পার্থক্যের মাধ্যমে মুনাফা নির্ণয় করা হয়। তাহলে ডেবিট দিকে প্রথমে ছিল কি আমাদের প্রারম্ভিক মূলধন, যেটা উদ্দীপকের দেওয়া আছে, যদিও আমাদের খ নাম্বারে যেটা বের করেছি সেটি এখানে দেওয়া আছে। প্রারম্ভিক মূলধন 50,000 টাকা। আগে থেকে লিখবো, আমরা বলেছিলাম সমাপনী মূলধন 1,39,600 টাকা উদ্দীপকে দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন উল্লেখ করা আছে, না থাকলে আমরা খ নাম্বার থেকেই আমরা নিয়ে কাজ করতাম। এ ছিল আমাদের খ নাম্বারের কাজের ফলাফল, যেটা দিয়ে আমরা গ নাম্বারে কাজ করছি, যদিও উদ্দীপক এটি দেওয়া আছে। এরপরে আমাকে বলা আছে জনাব মাহবুব চৌধুরী প্রতি মাসের শেষ তারিখে, অর্থাৎ প্রত্যেক মাসের শেষ তারিখে তিনি 2,000 টাকা করে উত্তোলন করেন। প্রত্যেক মাসের শেষ তারিখে 2,000 টাকা উত্তোলন করেন, তাহলে নিশ্চয়ই তিনি 12 মাসের শেষ তারিখে 12 বার উত্তোলন করেছেন। তাহলে উত্তোলনটা লিখবো আমরা এইভাবে, উত্তোলন তিনি প্রত্যেক মাসে, যেহেতু নগদ 2,000 টাকা করে, তাহলে যেহেতু 12 মাসের 1 বছরের অঙ্ক, তাহলে নিশ্চয়ই তিনি 12 মাসে 24,000 টাকা উত্তোলন করেছেন। এবং তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। তোমরা উদ্দীপক পড়ে দেখো যে তিনি 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন, এটাও তার একটা উত্তোলন। তার মোট উত্তোলনের পরিমাণ হয়ে গেল 29,000 টাকা। উদ্দীপকে বলা ছিল যে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আদায় করতে অসুবিধা হওয়ায় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কারবারে 25,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেছেন। তো আমি তোমাদের সকে বলেছিলাম সে অতিরিক্ত মূলধনটা কোন দিকে লিখবো, আমরা প্রারম্ভিক মূলধন যেদিকে রয়েছে আমরা সেদিকে মূলধনটাকে লিখবো, কারণ আমাদের মুনাফা নির্ণয়ের টার্গেট হচ্ছে দুই মূলধনের পার্থক্য। যে মূলধন বাড়ি থেকে এনে কারবারকে দিয়েছে সেটা তার মুনাফা নয়, সে তার বিনিয়োগকৃত তার মূলধন, অর্থাৎ বিনিয়োগকৃত প্রারম্ভিক মূলধন যেদিকে রয়েছে অতিরিক্ত মূলধন সেদিকে আমাদের লিখতে হবে। তো এদিকে লিখবো আমরা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন সে এনেছে 25,000 টাকা। এরপরে তোমরা উদ্দীপকটি ভালো করে পড়ো, এখানে লেখা আছে যে ভাড়া 1,800 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। ভাড়া যদি অগ্রিম দেওয়া হয়ে থাকে, মানে অগ্রিম খরচ হচ্ছে একটি চলতি সম্পদ এবং খরচের অগ্রিম। তা খরচের অগ্রিম খরচ থেকে সাধারণত বিয়োগ করা হয়। যেহেতু মানে খরচ লেখারই কোনো ব্যবস্থা নেই,
একটা কথা গেলে পদ্ধতিতে নামের হিসাবগুলোকে ইগনোর করা হয়, বিবেচনা আনা হয় না। যেহেতু আয় আর ব্যয়গুলো এখানে লেখা হয় না, সেহেতু অগ্রিম খরচ আমরা খরচ থেকে বিয়োগ করে থাকি। যেহেতু খরচই আমরা এখানে লিখিনি, অতএব বিয়োগ করার কোনো সুযোগ আমার এখানে নেই। তো যেহেতু বিয়োগ করার সুযোগ নেই, যেহেতু আমরা যদি লিখতাম ভাড়া ডেবিট থেকে লিখতাম, ভাড়া থেকে অগ্রিম ভাড়া বিয়োগ করতাম, তাহলে ভাড়া কমে যেত। যেহেতু ভাড়া থেকে বিয়োগ করার সুযোগ নেই, সুতরাং তার উল্টো দিকে বিপরীত দিকে আমরা লিখে দেব অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া 1800 টাকা। আমি কথাটা আরেকবার বলছি, যে কোনো অগ্রিম খরচ সংশ্লিষ্ট খরচ থেকে বিয়োগ করতে হয়, কারণ এই সংশ্লিষ্ট হিসাবকালীন খরচ নয়। তো যেহেতু এখানে আমি খরচই লিখছি না, অর্থাৎ খরচ থেকে বিয়োগ করার আমার কোনো সুযোগ নেই, তো খরচ থেকে বিয়োগ করলে আমার খরচের পরিমাণ কমে যেত। তো খরচের পরিমাণ কমে গেলে আমার কি হয়ে যেত, মুনাফার পরিমাণটা বেড়ে যেত। তো যেহেতু আমার এখানে খরচ নেই, আর মুনাফাকে বৃদ্ধি করতে গেলে সমাপনী মূলধন বড় হইতে হবে এবং যে খরচকে বিয়োগ করতে পারছি না, খরচ কমাতে পারছি না, অতএব খরচের বিপরীত দিকে আমরা সেই খরচের অগ্রিমটাকে লিখে দেব। এতে করে মুনাফা পরিমাণও বেড়ে যাবে এবং খরচের বিপরীত দিকে লেখা মানে খরচকে হ্রাস হয়ে যাচ্ছে। পাশাপাশি বলেছিল প্রাপ্য হিসাবে 2000 টাকা আদায়যোগ্য নয়। আদায়যোগ্য নয় মানে অনাদায়ী পাওনা। আমরা লিখব অনাদায়ী পাওনা, এটা কারবারের একটি ক্ষতি বা খরচ। অনাদায়ী পাওনা 2000 টাকা আদায়যোগ্য নয়। এবং উদ্দীপকে বলা আছে অবশিষ্ট প্রাপ্য হিসেবে। আর এই অবশিষ্ট প্রাপ্য হিসেবে বিবেচনা করার সময় আমরা সমাপনী প্রাপ্য হিসেবে সবসময় বিবেচনা করব। যে আমার এখানে সমাপনী প্রাপ্য হিসাব তোমরা উদ্দীপকে দেখো লেখা আছে 31 ডিসেম্বর তারিখে যে প্রাপ্য হিসাব 22,500 টাকা, 22,000 টাকা। তোমরা উদ্দীপকে তোমরা দেখে নিতে পারো যে আমাদের উদ্দীপকে ছিল প্রাপ্য হিসাব 22,500 টাকা। আমাদের অঙ্কে বলা ছিল যে 2,500 টাকা আদায়যোগ্য নয়। তো যেহেতু 22,500 টাকার মধ্যে 2,500 টাকা আদায়যোগ্য নয়, তাহলে বাকি থাকে আরো 20,000 টাকা অবশিষ্ট প্রাপ্য হিসাব বলা আছে, অবশিষ্ট প্রাপ্য হিসাবে। তাহলে মোট প্রাপ্য হিসাব 22,500, যার মধ্যে আদায় হবে না 2,500। সুতরাং আর বাকি থাকে 20,000 টাকা। সেই 20,000 টাকার উপরও ভবিষ্যতে আরো আদায় নাও হতে পারে, তার উপর সন্দেহ করে আমাদেরকে আরো সেই 20,000 টাকার উপর রাখতে বলা হয়েছে যে 2.5% অনাদায়ী পাওনা সঞ্চিত রাখার কথা বলা হয়েছে। তোমরা দেখো উদ্দীপকে বলা আছে যে আরো 2.5% অর্থাৎ 2.5% অনাদায়ী পাওনা সঞ্চিত রাখতে হবে। তাহলে অনাদায়ী পাওনা অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাব্য অনাদায়ী পাওনার জন্য যে আগাম ব্যবস্থা রাখা হয় তার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটি একটি বিপরীত সম্পদ, অর্থাৎ সম্ভাব্য মানে আয়ের জন্য ব্যয়ের জন্য আগে থেকে অ্যাডভান্স ব্যবস্থা রাখা বা সঞ্চয় রাখা। তো 20,000 টাকা আমরা যদি 2.5% ধরি তাহলে হয়ে যাবে 500 টাকা। এরপরে আমাকে উদ্দীপকে বলা ছিল যে প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। আমাদের প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 50,000 টাকা, তারপর যেন সুদ ধরতে হয়। মূলধনের সুদ কারবারের জন্য একটি ব্যয়, তো সুদ ধরতে হবে, মানে যে সুদটা এখনো দেওয়া হয়নি, মানে বকেয়া রয়েছে। তো মূলধনের সুদ বকেয়া মানে খুব প্রারম্ভিক মূলধনের সুদ, অর্থাৎ মূলধনের সুদ বকেয়া। তো মূলধনের উল্লেখ করা আছে প্রারম্ভিক মূলধন, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ দিলে হয়ে যাবে 5,000 টাকা। মূলধন আছে এখানে তিনটি: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন। যদি এখানে প্রারম্ভিক মূলধন উল্লেখ করা না থাকতো যে প্রারম্ভিক মূলধনের সুদ ধরো, তাহলে আমরা দুটি মূলধনের সুদ ধরতাম, প্রারম্ভিক এবং অতিরিক্ত। সমাপনী মূলধনের সুদ কখনোই হবে না, কারণ সমাপনী মূলধন কারবারে বিনিয়োগ করা হয়নি, কারবারে ব্যবহার হয়নি। ব্যবহার হয়েছে কোনটা? প্রারম্ভিক আর অতিরিক্ত ব্যবহার হয়েই সমাপনী মূলধনের রূপান্তর হয়েছে। সমাপনী মূলধন পরবর্তী বছর ব্যবহার হবে। অর্থাৎ যে টাকা কারবারে ইনভেস্ট ছিল, ব্যবহার হয়েছে, কারবারের কাজে লেগেছে, সে টাকার উপরেই কেবল কারবার সুদ দেবে। সুতরাং এখানে স্পষ্ট প্রারম্ভিক মূলধন উল্লেখ ছিল বিধায় আমরা প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেব। তাই প্রারম্ভিক মূলধনের সুদ লিখলাম আমরা 5,000 টাকা রয়েছে। অঙ্কে উল্লেখ করা ছিল যে 4,000 টাকার মনিয়ারি খরচ বকেয়া রয়েছে।
মানে মনিহারি একটি খরচের বকেয়া আমরা খরচের সাথে যোগ করি। তো যেহেতু খরচের সাথে যোগ করলে খরচের পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। আর খরচের পরিমাণ বাড়লে আমাদের মুনাফার পরিমাণ কম হয়। তো যেহেতু আমাদের মূলধনের পার্থক্যের মধ্যে মুনাফা নির্ণয় হবে, তাহলে কোন দিকে লিখতে পরে আমাদের মুনাফা কম হবে, প্রারম্ভিক মূলধনের দিকে লিখতে হবে। তাই আমরা লিখবো বকেয়া মনিহারি। ৳400। এই ছিল আমাদের উদ্যোগের তথ্য। তোমরা একটু ভালো করে সবগুলো মিলিয়ে নাও। আমরা এদিকে আমাদের সবগুলো লেখা হয়ে গেল, আমরা যোগ করে নিচ্ছি। যোগ করে দেখো, যোগ হচ্ছে ৳1,70,900 টাকা। সমাপনী দিকে যোগ করে 1,70,900 টাকা বলছি। সাধারণত সমাপনী মূলধন বড় হয়ে থাকে। তারপর তোমার দেখে নিবা কোন দিক বড়, এদিকেও বড় হতে পারে। এদিকে আগে যোগ করবো বড় হলে, এদিকে বড় হলে প্রারম্ভিক দিক বড় হলে আমাদের ক্ষতি হবে, আর এদিক বড় হলে সম্পদ মুনাফা হবে। এই যোগফলটা আমরা এখানে এসে লিখে দেব 1,70,900। এবার তোমরা এই সমাপনী মূলধনের যোগফল থেকে প্রারম্ভিক মূলধনের দিকে যত তথ্য লিখেছি আমরা সবগুলো বিয়োগ করে দাও। অর্থাৎ প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, মূলধনের সুদ, বকেয়া মনিহারি। যেহেতু আমাদের অনলাইন ক্লাস একটু কম সময়ের মধ্যে শেষ করতে হবে, আমি একটু দ্রুত তোমাদের বলছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। আগে আমরা সমাপনীর দিক যোগ করব, সেই যোগফল আমি এখানে লিখবো, লিখে উপরে তথ্যগুলো বিয়োগ করে দেব। বিয়োগ করলে যে তথ্যটি আমি পাচ্ছি, পার্থক্যটা পাচ্ছি 87,000। তোমরা সবাই ক্যালকুলেটরে বা বিয়োগ করে থাকো, 87,550 টাকা। তাহলে যেহেতু সমাপনী মূলধনের দিক বড়, প্রারম্ভিক মূলধনের দিক ছোট, এই পার্থক্যের নাম হচ্ছে নিট মুনাফা। যদি এদিক বড় হতো এদিক ছোট হতো তাহলে হতো নিট ক্ষতি। এই মুনাফা চলে যাবে আমাদের বৈশ্বিক বিবরণীতে, যে যোগ হবে মূলধনের সাথে, অর্থাৎ মালিকানার সত্ত্ব বেড়ে যাবে। তাহলে লিখবো আমরা মূলধন হিসাবে স্থানান্তর হবে। মূলধন হিসাবে স্থানান্তর হবে। এই ছিল আমাদের লাভ লোকসান বিবরণী। তোমরা উদ্দীপকের সাথে মিলিয়ে তোমরা বিষয়টি একটু দেখে নাও। তোমরা বাসায় নিজেরা করার চেষ্টা করো। তোমরা যে কোনো অঙ্ক একবার দুইবার যদি নিজেরা চেষ্টা করো এবং আমার এই লেকচার থেকে তোমরা সহযোগিতা নাও, বইয়ের এক্সাম্পল বা উদাহরণ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা এই অঙ্ক সহজে উত্তর করতে পারবে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, কথা বলবো। তোমরা নিজেরা বাসায়, আমি তোমাদের বারবার বলছি, তোমরা অলস সময় নষ্ট করো না। তোমরা ঘরে বসে আছো, আমাদের ক্লাসগুলো থেকে যদি বিন্দুমাত্র তোমাদের উপকার আসে তাহলেই কেবল আমাদের সার্থকতা, যে তোমরা যদি অঙ্কটা উত্তর করতে পারো, লিখতে পারো, নিজেরা করতে পারো। তো তোমরা বাসায় অবশ্যই সবাই প্র্যাকটিস করবে, এই অঙ্কটা নিজেরা আরেকবার করবে, তারপরে অন্য একটি অঙ্ক করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা পারবে। তোমরা পারবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং পরবর্তী ক্লাস তোমরা আবার আমাদের সাথে একসাথে আমরা কাজ করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।